পরক্ষণেই তীব্র ভাবল না, এভাবে বাইরে থাকলে তাইয়ান অসুস্থ হয়ে পড়বে। আবহাওয়া ভালো না, ঠান্ডা ঠান্ডা পড়ছে, বাতাসের দিক আর্দ্রতা দেখে বোঝাই যাচ্ছে বৃষ্টি নামতে পারে। ও মোবাইল বের করে একটা কল দিল। কিছুক্ষণ পর তোয়া উপস্থিত হলো সেখানে। তোয়া এসে দেখে তীব্র সামনের দিকে তাকিয়ে কিছু দেখছে। ও তীব্রের কাছে গিয়ে পিছন থেকে ডাকলো, ভাইয়া আসতে বলেছেন? ওর কণ্ঠে ঘোর ভাঙে তীব্রের। ও তোয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তোয়া কিছু বলতে যাবে তার আগেই তীব্র ইশারায় আস্তে কথা বলতে বলে। তাই তোয়া ধীর কণ্ঠে বলে, কি হয়েছে ভাইয়া? তীব্র সামনের দিকে ইশারা করলে সামনে তাকায় তোয়া। সামনে দেখতেই চোখগুলো বড় বড় হয়ে আচমকাই ঠোঁটে হাসি ফুটে ওঠে। তাইয়ান তুরের সাথে তাও এভাবে খুশিতে আটখানা হয়ে বেশ জোরেই বলে ওঠে, আস্তে কথা বলো তোয়া, তাইয়ানের ঘুম ভেঙে যাবে। নিজেকে শান্ত করে বলে, হ্যাঁ কিন্তু। তীব্র ওর কথা না শুনে তাইয়ান তুরের দিকে এগিয়ে যায়। তুরের মাথা থেকে তাইয়ানের মাথা উঠিয়ে খুব সাবধানে তুরের মাথা ধরে তাইয়ানকে ব্রেঞ্চে থেকে উঠিয়ে তুরের মাথা আস্তে করে সিমেন্টের ব্রেঞ্চের ওপর রাখে। তারপর তাইয়ানকে কোলে নিয়ে তোয়ার কাছে দেয়। তোয়া ওকে কোলে নিতেই তীব্র বলে, ওকে নিয়ে শুয়ে দাও। তোয়া কিছুটা চিন্তিত হয়ে তুরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা কিন্তু তুর, ও উঠলে আবার ঝামেলা করবে, এই জন্য আটকে রেখেছিলাম। ও সুস্থ কিন্তু স্বাভাবিক নয় তোয়া, ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। তোমরা বললেই তো তোমাদের কথা শুনবে না, তাই মেরে ধমকে আটকে রেখে কোনো লাভ নেই। যে ভুলটা তোমরা বিগত কয়েক বছর ধরে করে আসছো, উত্তর দিল তীব্র। ওর কথার মানে উদ্ধার করতে ব্যর্থ হয় তোয়া, তাই আবার জিজ্ঞেস করে, বুঝলাম না ভাইয়া। তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, সবাই এটাই ভেবেছে তোর কিসে ভালো হবে, কিন্তু এটা কেউ জানতে চায়নি ও কি চায়। মানে? বেশ অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয় তীব্রের দিকে। জবাবে বেশ কিছুক্ষণ নীরব থাকে তীব্র, তারপর বলে, সবটাই জানো তুমি তোয়া, ওর সাথে আমি কি করেছি। তবুও কিন্তু ও আমাকে ভালোবেসেছে। আমার করা প্রতিটি কাজে যে ক্ষোভ ওর মনে সৃষ্টি হয়েছিল, তাতে ওর সেই কাজ করা স্বাভাবিক নয় কি? তার উপর ওর সেই অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি, তাই আমার প্রতি ওর সেই বিহেভের দোষ আমি দেব না, তার প্রাপ্য ছিলাম আমি। তবে ওর খারাপ হওয়ার দোষ কিন্তু সম্পূর্ণ না আমার না ওর, সবচেয়ে বেশি দোষী তোমরা। আমরা দোষী? বেশ অবাক হয়ে কথাটা বলল তোয়া। হ্যাঁ তোয়া, তোমরা। এই বয়সে যে কোনো মেয়ে এমনটা করবে সেটা স্বাভাবিক। তোর সেটাই করেছে যে আপাত দৃষ্টিতে ওর অবস্থানে থাকা যে কোনো মেয়েই অমনটা করত। আর যখন আমি ওর মতো করে কোনো কিছুই হতে দেইনি, তখন যে মানসিক চাপ ওর ওপর পড়েছে, তাতে ওর অসুস্থ হওয়াটা অস্বাভাবিক ছিল না। চুপ তোয়া, তীব্র আবার বলে উঠল, কিন্তু একবার ওর সুস্থ হওয়ার পরের কথা ভাবো তোয়া। ও সুস্থ হওয়ার পর আমার ধারণা মতে সবাই ওকে এটাই বুঝিয়েছে, তীব্র নামের লোকটা ওর জীবন থেকে চলে গেছে। এবার আর ওর কোনো ভয় নেই। কিন্তু একবারও কি ওর কাছে জানতে চেয়েছিলে ও কি চায়, বা আমি চলে গেছি বলে ও খুশি হয়েছে কিনা? আর না এটা বুঝতে চেয়েছো আমি ওকে ডিভোর্স দিয়ে চলে গেছি বলে ও সেটা কিভাবে নিয়েছে? কেউ কি ওর মনের কথা জানতে চেয়েছিলে? নিশ্চুপ তোয়া, সত্যি তো সবাই তুরের ভালোর কথা ভেবে, তুর যাতে আর কষ্ট না পায় তাই ভেবে তুর যা শুনতে চেয়েছে তাই বলেছে সবাই। তুর কি চায় তা জানতে চায়নি কেউ। কিন্তু আপনার প্রতি তুর যে পরিমাণ ক্ষোভ পুষে রেখেছিল, তাতে কি করে বলতে পারেন তোর আপনাকে না পেয়ে এমনটা হয়েছে? আনমনে বলে উঠল তোয়া। ওর কথার প্রতি উত্তরে আলতো হাসে তীব্র, তারপর বলল, তুমি কেন ভুলে যাচ্ছ তোয়া? ও কিন্তু কখনোই আমার থেকে দূরে সরে থাকেনি, এমনকি থাকতে চায়নি। আমাকে ভয় পেলেও আমি কাছে টেনে নিলে আমার কাছেই ফিরে আসতে চাইতো, আর বারবার তাই হয়েছে। তোমার কি মনে হয় আমি জোর করে ওকে নিয়ে যেতে পারতাম যদি না চাইতো ও? এই জন্য তুমি ওকে মেরেও ছিলে, তাই না? আড়ষ্ট হয় তোয়া। হ্যাঁ, কিন্তু তোমার মনে আছে তোয়া, তোমার জন্য তান মরতে বসেছিল, কিন্তু ও সুস্থ হওয়ার পর তোমার জন্য আবার পাগল হয়ে গিয়েছিল। তাহলে তুর কেন আমাকে চাইবে না? তান তো তাও বুঝদার, কিন্তু তুর, ও তো নিতান্তই ছেলে মানুষ ছিল। নীরবে শুনছে তোয়া। তীব্র আবার বলল, ওর ভালোর জন্য ওর মুখের কথা শুনে ওকে বুঝিয়েছ তীব্র ওর অসুস্থতার জন্য ওকে ছেড়ে চলে গেছে। তার ছেলের একটা হাসি দেয়।
কিন্তু এটা বুঝতে চাওনি একটা মেয়ের জন্য কতটা খারাপ প্রভাব পড়বে যে ওর হাজব্যান্ড ওর অসুস্থতায় ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সো এখানে ওর মানসিক চাপটা কি স্বাভাবিক নয়? আর এমন সময় যে কোনো মানুষ খারাপ প্ররোচনায় বিপথে চলে যেতে পারে। তুরও তাই খারাপ লোকের হাতে পড়ে। বাক্য শেষ করার আগেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তীব্রের। কিছুক্ষণ থেমে আবার বলে, তারপর নিশ্চয়ই তোমরা ওকে ভালো করতে আটকে রেখেছো, মেরেছো, আমার জানা মতে জোর করে রিহাবেও রেখেছিলে। তাতে কি ওকে ভালো করতে পেরেছিলে? আমার ধারণা মতে না। আর না সেটা সম্ভব না, তোমরা পেরেছিলে। আর এটাই স্বাভাবিক। আর এসব করে বেশি ভুল করেছো তোমরা। ওকে বুঝিয়েছো ওর চাওয়া দরকারি নয়, বরং তোমরা যে ভাবো তাই ওর জন্য ঠিক। মানে ওর নিজস্ব কোনো চাওয়াই নেই, তাই দোষ আমি ওকে দেব না। তো চুপ, কোনো কথা বলার ভাষা আসছে না এখন। শান্ত গলায় তীব্র দীর্ঘশ্বাস ছেড়ে দূরের দিকে তাকিয়ে বলে, তাইয়ানকে নিয়ে শুয়ে দাও ছোট করে। শব্দটা উচ্চারণ করে চলে যেতে নেয়। হঠাৎ আবার চলে যেতে গিয়েও থেমে যায়। পিছন ফিরে তীব্রের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে তীব্রকে জিজ্ঞেস করে, সত্যি সব দোষ কি আমাদের ভাইয়া? অপরাধী ভাব ফুটে ওঠে তীব্রের মুখে। না, সবচেয়ে বড় দোষী আমি নিজেই। আমি অন্যায় করেছি, ওর মন বুঝেও কোনোদিন তার মর্যাদা রাখতে পারিনি। আর তোমাদের কাজটা ভুল ছিল, ওর মন না বোঝার ভুল। আন্টি আঙ্কেল তোমরা সবাই এই ভুলটা করেছিলে যে আমাকে ছাড়াও ভালো থাকবে। কিন্তু আমার জানা মতে ও আমাকে কখনই ছাড়তে চায়নি, বরং আমাকে আঘাত দিতে চেয়েছিল, শোধ নিতে চেয়েছিল ওকে কষ্ট দেওয়ার। আর তোমরা সেটাকে ভুল বুঝে আমাকেও বাধ্য করেছিলে তোরকে ছেড়ে যাওয়ার জন্য। আর ওকে বাধ্য করেছিলে এটা বুঝতে ওর অসুস্থতার জন্য আমি ওকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিয়েছি। তবে যেহেতু মূল দোষী আমি, তাই নিজের দায় আমি এড়াবো না। আমি ওর চাওয়ার মতো করে ফিরিয়ে দেব। আর কথা বাড়ালো না তোয়া। খুব আফসোস হচ্ছে, কেন বুঝতে পারল না তুর তীব্রের চলে যাওয়াতে খুশি ছিল না? ওর মুখের কথা কেন বিশ্বাস করে মনটাকে পড়তে পারেনি? দীর্ঘশ্বাস ফেলল। অপরাধী তোয়া তখনও ছিল আর আজও আছে। না চাইতেও বারবার অপরাধী হতে হচ্ছে। তীব্র তখনও ওর দোষ লুকিয়েছে আর আজও সবার দোষ আড়াল করে চলেছে। তোয়াই যে প্রথম দোষী। হ্যাঁ, ওর জন্যই তীব্র নামক একটা ঝড় তুরের জীবনে এসেছিল। তীব্র তুরকে যে কারণেই নিজের কাছে রাখুক, তীব্রের কাছে যাবার কারণ তো তোয়াই ছিল। তো আর ভাবতে পারল না অপরাধ বোধ নিয়ে এতগুলো বছর ছিল, আজ যেন তা আরও বেড়ে গেল। আর কিছু শোনার শক্তিও নেই। তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে তাইয়ানকে কোলে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই তীব্র তুরের দিকে এগিয়ে যায়। তুরের নেশা না করতে পারার কারণেই হাইপার হয়েছে, তাতে সন্দেহ নেই। ঘুম ভাঙলে আবার পাগলামি করবে, এটাও স্পষ্ট। শুধু শুধু জোর খাটিয়ে কিছু করা যাবে না। তুরের মন ওকে রাখতে হবে, কিন্তু সেটা তুরকে বুঝতে দিলে হবে না। ভালোবাসা দিয়ে যেমন মানুষকে শোধরানো যায় না, তেমনই শুধু শাসন দিও না। কেন যে মানুষ তা বুঝতে চায় না, জানা নেই। তীব্র তুরের পাশে গিয়ে মাথায় হাত দেয়, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে ওর মুখের দিকে তাকায়। শান্ত স্থির সে মুখ, কিন্তু ঘুম ভাঙলেই তোর তাণ্ডব করবে। তবু তুরের কাছ থেকে অনেক কিছু বলাতে হবে ওর। যে করেই হোক ওর মুখ থেকে শুনতে চায় কি চায় ও। আলতো করে তুরের কপালে বেশ খানিকটা সময় নিয়ে ঠোঁট ছোঁয়ায়। কপালে চুমো এঁকে তুরের দিকে তাকায়। আলতো করে ওর গালে নিজের বুড়ো আঙুলে স্পর্শ করে নিচের দিকে তাকিয়ে নিজ মনে কিছু চিন্তা করে। পরক্ষণেই আবার ওর দিকে তাকায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে তুরের মাথাটা উঁচু করে। আর এক মুহূর্ত অপেক্ষা করে না তীব্র, পরক্ষণেই কোলে তুলে নেয় তুরকে। তারপর পা বাড়ায় বাড়ির ভিতরের দিকে। তীব্র ধীর পায়ে ওকে নিয়ে যেতে থাকে। তার মাঝে এক মুহূর্ত তুরের দিক থেকে চোখ সরে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যেন দুনিয়ার সমস্ত মায়া আজ তুরের মুখে ভর করেছে। এই মুখে একবার নয়, দুবার নয়, বারবার হাজারবার ডুবে থাকা যায়। ও তুরকে নিজের রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। হঠাৎ করেই বাইরে নজর যায়। থাই গ্লাসের ওপাশে দেখা যাচ্ছে গাছগুলো প্রচণ্ড বেগে দুলছে। তীব্রের কেন জানি খুব অস্বস্তি হতে লাগলো। ও গিয়ে তুরের মাথার সামনে বসে। কিছুক্ষণ তুরের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে তুরের মাথায় হাত দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলে, তুর বলে ডেকে ওঠে। কিন্তু তুরের কোনো সাড়া পায় না। তীব্রর মাথায় হাত বুলাতে বুলাতে তুরকে বেশ কয়েকবার ডাকলো, তুর তুর। হঠাৎ এমন ডাকে তুর আধো আধো চোখ খোলার চেষ্টা করে। পরক্ষণে তুরের ঘুম হালকা থেকে হালকা হতে শুরু করলো। ওকে ডাকার মানুষটা কে তা বোঝার চেষ্টা করলো।
আফসা অন্ধকার রুমে, লাইট অন করা নেই, নিজের মাথাটা উঁচু করে ভালোভাবে মানুষটিকে দেখতেই চোখের পাতায় চিরচেনা সেই মুখটি প্রতিফলিত হয়। পর মুহূর্তে শোয়া থেকে উঠে দ্রুত তুর উঠে বসল বিছানায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? তীব্র ওর পাশে, তাই দ্রুত তুর উঠে বিছানা থেকে নেমে উন্মাদের মতো আশপাশটা দেখতে লাগলো। বোঝার চেষ্টা করলো কোথায় আছে। যতদূর মনে পড়ে ওই পিচ্চিটার সাথে বাগানে ছিল, কিন্তু তাহলে এখানে বুঝতে বাকি রইল না তীব্রই নিয়ে এসেছে ওর রুমেই। অন্ধকার ছিল, তাই বুঝতে বেগ পেতে হয়েছে। মুহূর্তেই তখনকার অস্বস্তি তুরের মাঝে মাথা চারা দিয়ে উঠতে লাগলো। ও দ্রুত কণ্ঠে বলে উঠল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে যেতে হবে প্লিজ। তুর দরজার দিকে যায়, কিন্তু তীব্র কোনো ভ্রুক্ষেপ করে না তাতে। ওর নিজের যে অদ্ভুত অস্বস্তি হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তীব্র গিয়ে জানালা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে শো শো করে আওয়াজে মুখরিত হতে লাগলো চারদিক। বোঝাই যাচ্ছে বৃষ্টি আসবে। ওদিকে বাইরে যাওয়ার চেষ্টায় পাগলের মতো করছে তুর, আর এদিকে শান্ত ভঙ্গিতে জানালার সামনে দাঁড়িয়ে আছে তীব্র। শীতল বাতাসের স্পর্শে শীতল করতে যাচ্ছে ওর শরীর, কিন্তু গায়ের ডিজাইনের পাঞ্জাবির জন্য তাতেও বেগ পাচ্ছে। তখনই তুর প্রচণ্ড রেগে ওর কাছে আসে। তীব্র জানতো এটাই হবে। দরজা খুলতে না পারার কারণে ও আরও বেশি ভায়োলেন্ট হয়ে যাবে। হলো তাই। তুর এসে ওর পাঞ্জাবি ধরে ঝাঁকিয়ে বলল, আপনি কেন আটকে রেখেছেন? আমার বাইরে যাওয়াটা দরকার, প্লিজ যেতে দিন। নিজেকে সামলাতে না পেরে প্রচণ্ড জোরে কান্না করে দিয়েছে তুর, কিন্তু তীব্র তখনও শান্তভাবে ওর পানি গড়িয়ে পড়া অশান্ত চোখের দিকে তাকিয়ে আছে। তীব্র ওর কোনো কথা শুনছে না বলে তুর কিছু বলতেও পারছে না, আর না নিজেকে সামলাতে পারছে। শক্তি নেই ওর মাঝে। ওর অবস্থা দেখে তীব্রের চোখে পানি এসে পড়েছে, কিন্তু তা তুরকে দেখাতে পারবে না। তাইও তুরের ডাক না শোনার ভান করে জানালার বাইরে তাকায়। এতক্ষণ তীব্রকে ডাকার পর তুর বুঝতে পারল শুনবে না তীব্র ওর ডাক। নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাও হারিয়ে যাচ্ছে তুরের। দাঁড়িয়ে থাকতে পারল না। তীব্রের পাঞ্জাবির বোতাম ছিঁড়তে ছিঁড়তে বসে পড়ল মাটিতে তীব্রের পায়ের ওপর। নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছে। ও আঁকড়ে ধরে আছে তীব্রের দুপা। তীব্রের পা জড়িয়ে নিস্তেজ কণ্ঠে এতটুকু উচ্চারণ করছে বারবার, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন, পারছি না আমি, যেতে দিন প্লিজ। তীব্র নিজের এবার ধৈর্য শক্তি নেই। ও চোখ বন্ধ করে রয়েছে হাত দুটো মুঠ করে। আর তুর ওর পা ধরে শুধু একই বলে আওড়ে যাচ্ছে, যেতে দিন আমাকে, পারছি না আমি। হঠাৎ করে আকাশে গুম গুম মেঘের আওয়াজ পায়। বাতাসের সাথে পানির ছিটা আছড়ে পড়তে শুরু করে তীব্রের মুখে। পানির আসে চোখ খুলে জানালার দিকে তাকায় তীব্র। আকাশের বুক চিরে অঝরে বর্ষণ হয়ে চলেছে। বড় বেশি ইচ্ছে বৃষ্টির পানিতে অনেক কিছু মুছে ফেলতে, কিন্তু তা কতটুকু সম্ভব জানা নেই তীব্রের। হারিয়ে যাওয়া স্মৃতির হাতড়ালে এমনি একটা বৃষ্টি ভেজা রাতের মুহূর্ত ভেসে আসছে চোখের সামনে। হ্যাঁ, সেই মুহূর্ত যেদিন প্রথম তুরকে আপন করে নিয়েছিল। সেই রাতের পাওয়াটা ছিল শাশ্বত। এমনই একটা রাত ছিল সেটা। এমনই বৃষ্টি ছিল সেই রাতে। বৃষ্টির পানিতে সেদিন যে মেয়েটা নিজের বন্দি জীবনের প্রথম মুক্তির জন্য উল্লাসে মেতেছিল, আজ সেই মেয়েটাই ওর কাছে একটা অন্ধকার জীবনের গভীরে যাওয়ার জন্য ভিক্ষা চাইছে। কিন্তু তা যে পারবে না দিতে তীব্র। সেদিন মেয়েটার মুক্তির অনেক বেশি দাম নিয়েছিল তীব্র, কিন্তু আজ যে পারবে না ওকে মুক্তি দিতে। সেদিনের মুক্তি মেয়েটিকে সারা জীবনের জন্য বাধার শর্ত হিসেবে ছিল, কিন্তু আজকের মুক্তি মানে ওকে অন্ধকারের মাঝে ঠেলে দেওয়া। পারবে না তীব্র সে মুক্তি দিতে। তাই তুরকে তোয়াক্কা না করে তুরের থেকে নিজের পা ছাড়িয়ে নিল। নিজের অজান্তেই পা বাড়িয়ে জানলার কাছে গেল। তীব্রের যাওয়ার কারণে পা ছেড়ে ওখানেই গুটিসুটি মেরে বসে পড়ল তুর। তীব্র জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টির পানির ভারী আঁচ নিজের গায়ে মাখতে চাইছে, কিন্তু পারছে না। তাই পাঞ্জাবিটা খুলে পাশে রাখে। জানালার পাশের দেয়ালে বাম হাত দিয়ে চোখ বন্ধ করে জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টির ভারী আঁচ অনুভব করছে। শরীরের চিকন স্লিভের টি শার্ট, শরীরের বেশিরভাগটাই উন্মুক্ত। এর জন্য বৃষ্টির আঁচে পুরো শরীর বিন্দু বিন্দু পানি জমে যাচ্ছে। তুর মেঝেতে শুয়ে এতক্ষণ নীরবে কাঁদলেও এখন বেশ শব্দ করেই কাঁদছে। নিজে থেকে কাঁদছে বললে ভুল হবে, সহ্য করতে পারছে না বলে ছটফট করছে। যা এবার তীব্রের কানে আসছে, চেয়েও সেই কান্নার আওয়াজ শুনতে নিজেকে বাধা দিতে পারছে না। তুরের এই অসহায়ত্ব তীব্রকে শেষ করে দিচ্ছে। ও একবার দেখে নেয় তুরকে, তারপর
একইভাবে আবার কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পরও মেঝেতে থাকা তুরের কাছে যায়। তুর এখনও মেঝেতে শুয়ে মুখ লুকিয়ে কাঁদছে। তীব্র ওর কাছে গেলেই তোর বিধ্বস্ত পানিতে ভেসে যাওয়া চেহারা নিয়ে ওর দিকে তাকায়। তীব্র শক্ত মুখের ভঙ্গিমা বজায় রেখেই তুরের দিকে হাত বাড়িয়ে দেয়। তুর কিছু চেয়েও বলতে পারল না। তুর একবার ওর মুখ আর একবার ওর বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকায়, কিন্তু তীব্রের হাত না ধরে আবার মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। কিন্তু অনড় তীব্র মুখের শক্তভাব বজায় রেখেই একই ভঙ্গিমায় হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। তুর আবার ওর দিকে তাকায়। এবার আর পারে না, নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয় তীব্রের দিকে। তীব্র ওর হাতের নাগাল পেয়েই হাঁসকা টানে তুরকে উঠিয়ে কোলে তুলে নেয়। তোর কান্না কান্না কণ্ঠেই বলে, প্লিজ তীব্র, আমাকে যেতে দিন। কিন্তু তুরের কথায় কোনো ভ্রুক্ষেপ তীব্রের মাঝে নেই। তুর অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আর তীব্র শক্ত মুখে কোনো প্রতিক্রিয়া না করেই ওর চোখে চোখ দিয়ে তাকিয়ে আসে। ও তুরকে সোজা ব্যালকনিতে নিয়ে যায়। সেখানের মেঝেতে তুরকে বসিয়ে উঠে যেতে নিলেই তুর ওর হাত ধরে। তীব্র ওর দিকে তাকাতেই অসহায় করুণ এক তুরকে আবিষ্কার করে, কিন্তু তাতে আঁশ দেয় না। ও তুরের হাত ছাড়িয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ এভাবেই বসে থাকে তুর। এক পর্যায়ে কিছু একটা ওঠাতে যাবে, তার আগেই তীব্র এসে ওর পাশে বসে। এটা দেখে তুর বলে, আপনি যেতে দেবেন না আমাকে? নিশ্চুপ তীব্র। তীব্র কিছু বলছি আমি। উত্তেজিত হয়ে পড়ে। পরক্ষণে আবার শান্তভাবে বলে, তীব্র প্লিজ যেতে দিন। তখনই তীব্র তুরের সামনে একটা ড্রিঙ্কসের বোতল রেখে বলে, তোমার যা চাই, যার জন্য এতক্ষণ ধরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছ। তুর যেন আকাশ থেকে পড়ে, একরাশ বিস্ময় নিয়ে তাকায় তীব্রের দিকে। তীব্র শান্তভাবেই একটা বিয়ারের ক্যান ভেঙে বৃষ্টির দিকে তাকিয়ে তাতে চুমুক দিচ্ছে। তীব্রের এমন ব্যবহারে রাগ লাগে তুরের। ও নিজেও কোনো ভ্রুক্ষেপ না করে তীব্রের দিকে তাকিয়ে বোতলের মুখটা খুলে পুরো বোতলটাই নিজের ঠোঁটে চেপে ধরে। এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে দিল। এটা দেখে তীব্র আরেকটা বোতল দিল তুরের সামনে। তুর কিছুই বুঝতে পারছে না, আর তীব্র ভাবলেশীন। আরও রাগ লাগলো তুরের। ও সেই বোতলটাও শেষ করতে তীব্র আরেকটা দিল। তুর বুঝলো তীব্র ইচ্ছে করেই করছে। ও একই কাজ করতে লাগলো, কিন্তু এবার বেগ পেতে হচ্ছে। তীব্র ওর দিকে না তাকিয়ে বিয়ার খেতে খেতে বলে, যতটুকু নিতে পারবে ততটুকু নাও, আমাকে দেখানোর জন্য কিছু করো না, নাহলে তোমাকেই পস্তাতে হবে। রাগ লাগলো তুরের, কিন্তু এটাও বুঝতে পারছে নেশা হয়ে যাচ্ছে ওর। কিন্তু আজ হয়তো ভয় নেই নেশা নিয়ে, কারণ আজও দুনিয়ার শ্রেষ্ঠ নিরাপদ স্থানে আছে। তাই ওর নিজের মতো কাজ করে যাচ্ছে। তীব্র তাই তুরের দিকে খেয়াল না দিয়েই বিয়ার খেয়ে যাচ্ছে। এভাবেই কেটে গেল 1 ঘন্টা। বৃষ্টির বেগ কিছুটা কমলেও আবার ধীরে ধীরে তা বেড়েই চলেছে। বাতাসের প্রবাহ ধীরে ধীরে আরও বাড়ছে। তুর এখন সম্পূর্ণ নেশায়। তবু বোতলে একটু আধটু চুমুক দিচ্ছে। তীব্র ওখানেই মাথায় হাত দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে তুর তীব্রের বুকে ধপ করে মাথা রাখে। অনাকাঙ্ক্ষিত এমন কাজের জন্য প্রস্তুতি ছিল না তীব্রের। ব্যথাও পেয়েছে বেশ, কিন্তু কোনো রিয়েক্ট করল না। তীব্রের মনে হলো তুর ওর বুকে কিছু খোঁজার চেষ্টা করছে, কিন্তু মন মতো কিছুই পাচ্ছে না ওর বুকে। তাই ও উঠে তীব্রের গায়ে থাকা পাতলা টি শার্ট টেনে ধরে ওকে উঠাতে চায়। তীব্রকে ওঠাতে না পারলেও ওর গায়ে টি শার্ট ঠিকই ছিঁড়ে ফেলবে। তাই তীব্র নিজে উঠে বসে ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে? যা চাই দিয়েছি তো, আর কি? জবাব চাই আমার। দুলতে দুলতে এটা শুনে আলতো হাসে তীব্র। বলো কি জবাব চাও? তুর ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলে, আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে ফিরে এলেন কেন? আপনি আমাকে ডিভোর্স দিয়েছিলেন তাহলে? ভালোই তো করেছি, তুমি তো তাই চাইতে। কথাটা শুনেই তুর প্রচণ্ড জোরে তীব্রের বুকে একটা কিল মারে। এতটাই জোরে তীব্রের মনে হচ্ছে সেই জায়গার হাড্ডি ভেঙে যাবে। ও আলতো করে সেখানে হাত দেওয়ার আগেই তুর ওর হাত ধরে আবার মারে। তাই আর কিছু করে না তীব্র, তাহলে তুর আবার একই কাজ করবে। তীব্রকে কিছু বলতে না দিয়েই তুর চোখ মুখ শক্ত করে নেয়। ও টি শার্ট 2 হাতে আঁকড়ে বলে, আপনি জানেন আপনি কত বড় একটা ফ্রড, ধোঁকাবাজ, খারাপ লোক। আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলে চলে গিয়েছিলেন। এত বড় পাপ কিভাবে করলেন আপনি? আমি তো ভেবেছি আমার তীব্র আর যাই করুক আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আপনি চলে গেলেন আমাকে ছেড়ে। কেন তীব্র? আমি তো ইচ্ছে করে কিছু করিনি, তাহলে কেন? নিশ্চুপ তীব্র কিছু বলতে গিয়েও পারল না। কি বলবে?
এটাই তীব্র ওকে ছেড়ে যেতে চায়নি কিন্তু ওকে সুস্থ করার জন্য যেতে বাধ্য হয়েছে, নাকি এটা বলবে ওর ফ্যামিলির অনুরোধ রাখতে বাধ্য হয়েছে? আর বলে আদৌ কি সত্যি কোনো লাভ আছে না নেই? উপযুক্ত সময় হারিয়ে গেলে সব কথাই অর্থহীন। এখন এসব কথার কোনো মানে হয় না। তাতে লাভ তো হবেই না, বরং তুরের মনে আরও কিছু খারাপ ধারণা জন্ম নিবে নিজের কাছের মানুষদের নিয়ে। তাতে শুধু হতাশাই বাড়বে। তার চেয়ে যতদূর তুর জানে ততটুকুই জানুক। ক্ষুদ্র পরিসরকে আর বড় করতে চায় না তীব্র। তুর নিজের মনে শুধু তীব্রের জন্য ক্ষোভ পুষে রেখেছে। একজনের প্রতি তৈরি হওয়া এই ক্ষোভ দূর করা কঠিন হলে অসম্ভব নয়, কিন্তু একাধিক মানুষের জন্য যদি ক্ষোভ সৃষ্টি হয় তবে তা দূর করা অবশ্যই দুর্বেদ্য। এতে আরও বিষিয়ে যাবে ওর মন। কি দরকার? তুর যখন সব দোষী ওকে করছে তবে তাই হোক। ভালোবাসার মানুষের চোখে নিজেকে ছাড়া অন্যকে অপরাধী করাও একটা অপরাধ। তুর আবার বলল, আচ্ছা তীব্র, আমাদের কি আর বেবি হতো না? আপনি কি এই জন্য চলে গিয়েছিলেন যে আমার বেবি আমার জন্য মারা গেছে? এটা শোনা মাত্রই তীব্র বিস্ফোরিত চোখে ওর দিকে তাকায়। কিসব বলছে তুর এসব? বেবি মারা গেছে মানে? তুর কাঁদো কাঁদো মুখ করে তীব্রের বুকে মাথা রাখে। তীব্র পাথর হয়ে আছে। তুর ওকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না কিভাবে আমাদের বেবি মারা গেল, মনে নেই আমার। যখন সুস্থ হয়েছি তখন সবাইকে আমি বেবির কথা জিজ্ঞেস করেছিলাম। আমি তো প্রেগনেন্ট ছিলাম, তাই না তীব্র? কিন্তু ওনারা বলেছে ও নাকি আর বলতে পারল না। তুর অঝরে কান্না করে দেয়। আমি জানি তীব্র, আপনি এই জন্য আমাকে ছেড়ে গিয়েছিলেন। আমি আমার বেবিকে বাঁচাতে পারিনি। যে যেই বলুক, আমি জানি আমি মেরেছি আমার বেবিকে, না হলে আপনি কখনো ছেড়ে যেতেন না আমাকে। তীব্রকে জড়িয়ে অঝরে কাঁদছে তুর। তীব্রকে চেয়েও ধরতে পারছে না। ও ভেবেছিল তুরের বেবির কথা মনে নেই বলে হয়তো তাইয়ানের কথা কেউ ওকে জানায়নি। কিন্তু ওনারা, আপনি জানেন তীব্র, আপনি যাওয়ার পর আমার আশেপাশের মানুষগুলো নানান কথা বলতো। আমি নাকি ভালো নই, অপয়া, খারাপ মেয়ে, আর এই জন্য আমার বর আমাকে ছেড়ে চলে গিয়েছে। সব কিছু শুনে বাবা মায়ের মুখ দেখে চুপ করেছিলাম, কিন্তু তীব্র এবার শক্ত করে তুরকে জড়িয়ে ধরেছে। তুর যেন পারছে না, ওর ভিতরে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে, যেন প্রচণ্ড ভয় গ্রাস করছে ওকে। তীব্র, আপনি জানেন তীব্র, চিৎকার করে বুক ফাটা আর্তনাদে বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। তুর আটকে যাচ্ছে। আমাকে আব্বু যখন ভার্সিটিতে ভর্তি করালো আমি ভেবেছিলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করব, কিন্তু ডুকরে কেঁদে ওঠে তুর। ওখানের কয়েকটা ছেলে আমাকে ক্রমশ জ্বালাতো। ভার্সিটি গেলেই বাজে কথা বলতো। তাদের মধ্যে একটা ছেলে আমাকে খারাপ প্রস্তাব পর্যন্ত দিয়েছিল। আমি শুনিনি। প্রিন্সিপালের কাছে বিচার দিতে চেয়েছিলাম, কিন্তু পর যখন ভার্সিটিতে গিয়েছিলাম তখন সবার কাছে বলে বেরিয়েছে আমি নাকি ওকে খারাপ প্রস্তাব দিয়েছি। এটা বলে সবার সামনে আমাকে অপমান করেছে, আমাকে ডিভোর্সি, খারাপ মেয়ে, আর আরও কত কি বলছে। আর বলতে পারল না তুর। তীব্রের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এমন কিছু শোনার ইচ্ছে বা প্রস্তুতি কোনোটাই ওর ছিল না। সেদিন আমার কথা কেউ শোনেনি তীব্র, কেউ না। সবাই ওই ছেলের কথাই বিশ্বাস করেছে। সবার মুখে একই কথা ছিল, তুর মেয়েটা খারাপ, তাই ওর হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়েছে। এর জন্য আমি ওই ছেলেটাকে খারাপ প্রস্তাব। আর পারল না তুর। নিশ্চুপ তীব্র শক্ত করে আঁকড়ে ধরে আছে তুরকে। শুধু এগুলো করে শান্ত থাকেনি ছেলেটা। সেদিন ভার্সিটির ওয়াশরুমে নিজেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। ওই জানোয়ারের বাচ্চাকে ধাক্কা দেওয়ার জন্য আমাকে সজোরে থাপ্পড় মেরেছিল। বেসিনের সাথে লেগে কপালের বেশ খানিকটা কেটেও যায়। শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর তাগিদে ভরা বালতি উঠিয়ে ওর মাথায় মেরেছি। কারণ আমি বুঝতে পেরেছিলাম বন্ধ দরজার ভিতরে যা হয়েছে তা যদি আমি বাইরে কাউকে বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, বরং দোষটা আমাকেই দেবে। তাই আর কারো কাছে নিজের সাফাই দেওয়ার প্রয়োজন বোধ করিনি তীব্র। কিছুক্ষণ চুপ থাকে তুর। ওর হাত আলগা হয়ে এলো, আরও শক্ত করে জড়িয়ে ধরে নেয় ওকে। ঘটনাটা এমন ছিল কাউকে কিছু বলতে পারিনি। একলা ঘরে ডুকরে ডুকরে মরেছি। সবসময় মনে মনে শুধু এটাই কামনা করেছি আপনি আসবেন তীব্র, আপনি এসে আপনার তুরের সাথে যে এমন করছে তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি আসেননি। সবাই এটাই ভেবেছে আপনি যাওয়াতে আমি শান্ত হয়ে গেছি, কিন্তু কেউ জানতেও পারিনি আমি কেন নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। বাবা জিজ্ঞেস করলে এটা তাকে বলতেও পারতাম না কেন আমি ভার্সিটিতে যেতে চাই না। শেষ পর্যন্ত বাবার কথা রাখতে তার কিছুদিন পর আবার ভার্সিটিতে যাই। ভেবেছি সবটা সামলে নিজের মতো আসবো, যাব, কারো কোনো কথা শুনবো না, কানেই তুলবো না, কিন্তু আমার সে ধারণা ভুল ছিল। সেদিন ওই ছেলেটাকে মারার অপরাধে ভার্সিটি থেকে বের হওয়ার পরে
ওই ছেলেটা সমেত ওর বন্ধুরা রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে যায়। তারপর তুরকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ শক্ত হয়ে আসে তীব্রের, নিজের অজান্তেই চোখ বেয়ে পানি গড়াতে থাকে। সেদিন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তুরের। সেদিন ওরা আমাকে, চুপ করো তুর, আর কিছু শুনতে চাই না আমি, কিচ্ছু শোনার আমার আর নেই। আমি শুধু জানি তুমি এই মুহূর্তে আমার সাথে আমার কাছে আসো, আর কিছুই না। তুরকে আর কিছু বলতে দিবে না, তাই ওর মুখটা বুকের মাঝে শক্ত করে চেপে ধরে আছে। তীব্র যে শুনতে পারছে না ভাবতে অবাক লাগছে। তুর এতটা সহ্য করেছে, ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে নিজেকে। কেন চলে গিয়েছিল, কেন ফিরে আসলো না, কেন অভিমান করে দূরে সরে থেকেছে, আর কেনই বা ওই মানুষগুলোর কথা রাখতে দূরে চলে গেছে। তুর জোর করে তীব্রের বুক থেকে মাথা উঠিয়ে ওর কাঁধে মাথা রাখলো, অসহায় চাহনিতে বলল, কেন তীব্র, ঘৃণা হচ্ছে শুনতে? আপনার বউকে কেউ বা কারা নোংরা করেছে বলে? সে কি এখন আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? তীব্র চুপ। তুর আবারও ডেকে উঠল। কি হলো তীব্র, বলুন, আটকে যাচ্ছে, বলুন না। আবার কান্না করে দেয়। তীব্রের এই উত্তর জানে না, কোন উত্তরে তুরকে শান্ত করবে তাও বুঝতে পারছে না। এটা দেখে তুর করুণ গলায় তাচ্ছিলের হাসি দিয়ে বলে ওঠে, আপনার মনে আছে তীব্র, আপনি বলেছিলেন কোনোদিন আমাকে বিয়ে করবেন না, তবুও আমার সাথে চুপ থাকে। তারপর আবার বলে, তারপরের দিন যখন দুটো লোক আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমি সেদিন ভয়ে আপনার কাছে থাকার জন্য আর্তনাদ করেছিলাম। সেটা শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য নয়, বরং এই ভয়ে আমাকে আপনার প্রয়োজন নেই, তাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, আমাকে নিজের থেকে দূর করতে চাইছেন। কিন্তু আমি তো যেতে চাইনি তীব্র। আমার জীবনের প্রথম ভালোবাসা আপনি ছিলেন, ভালোবাসার প্রথম স্পর্শ আপনার ছিল, তা যেভাবেই পেয়েছি ভালো তো বেসেছি, তাই না? আমার ভালোবাসা মিথ্যে ছিল না তীব্র, রাগ ছিল, অভিমান ছিল, কিন্তু আপনাকে ছাড়া শক্তি ছিল না। তীব্র ওর বাহু দিয়ে তুরকে আবৃত করে নেয়, হালকা ঠোঁট ছোঁয়ায় ওর কপালে। তুর শান্ত চাহনিতে ওর কাঁধে মাথা দিয়ে তীব্রকে দেখছে। তারপর আলতো হেসে নরম কণ্ঠে বলে, আমাকে ছুতে পারছে না আপনার? আমার তুর আমার কাছে এখনও অতটাই পবিত্র যতটা আগে ছিল। শরীরে ময়লা লাগলেই তা পচে যায় না, আর না তা লেগে থাকে। তীব্র এমন কথায় তৃপ্তির হাসি হাসে তুর। চোখ বন্ধ করে এক হাতে গলা পেঁচিয়ে ধরে ওর। আমি জানতাম তীব্র আপনি এটাই বলবেন, কিন্তু কি জানেন, আমার বেঁধেছিল যখন আপনি নামহীন সম্পর্ক দিয়ে আমাকে ছুঁয়েছিলেন। কারণ ওদের স্পর্শ আর আপনার দুটোই এক ছিল। পার্থক্য এতটুকুই, আমি শুধু আপনাকে ভালোবাসতাম আর ওদের ঘৃণা করতাম। কথাটা শোনা মাত্রই তীব্রের হাত আলগা হয়ে আসে। এই ভেবে ও ওই ছেলেগুলোর ওপর কীভাবে রাগ করতে পারে, যেখানে ও নিজে একই দোষের দোষী। আর তুর কত সহজেই তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তীব্রের নির্বাক চাহনির মানে বুঝতে পারে তুর, হালকা হাসেও। তারপর বলে, আমাকে একটু শক্ত করে ধরুন না তীব্র, মনে হচ্ছে আবার হারিয়ে ফেলবো। কথা শেষ করার আগেই তীব্র শক্ত করে জড়িয়ে নেয়। এটা দেখে তুর ওর ঠোঁটে হাত রাখে। তারপর বলে, আপনার কি মনে হয় তীব্র, আপনার তুর অন্য কারো ছোঁয়া নিয়ে বেঁচে থাকতে পারত? বিস্মিত চোখে তাকায় তীব্র। রহস্যময় হাসি ফুটে ওঠে তুরের মুখে। না তীব্র, পারত না। সেদিন ওরা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। ওরা আমাকে যেখানে নিয়ে গিয়েছিল সেখানে সেদিন সাম আর ওর বন্ধুরাও গিয়েছিল, আর ওখানে ওরাই আমাকে বাঁচায়, আমাকে নিয়ে আসে ওদের সাথে। ওরা ঘুরতে গিয়েছিল, অনেকগুলো মেয়ে ছিল ওদের সাথে। অনেক কেঁদেছিলাম সেদিন। তা দেখে সুমি নামের একটা মেয়ে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরেছিল আর বলেছিল আমাদের মতো মেয়েরা সব কিছু সয়ে এভাবে কাঁদে বলেই ও সব জানোয়ার আমাদের পিছে পড়ে থাকে। শিয়াল কখনো শিয়ালের মাংস খায় না, লোহা কখনো লোহাকে কাটতে পারে না। তাই আমাকে এই খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচতে হলে ওদের মতো চলতে হবে। কারণ হিসেবে কি বলেছিল জানেন? তীব্র চুপ। খারাপকে কেউ খারাপ বানাতে চায় না, কিন্তু কোনো ভালো কিছু দেখলে তাকে খারাপ করার চেষ্টায় সমাজের মানুষ উঠে পড়ে লাগে। কেউ নিজেকে বড় করার জন্য, তো কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য। আবার কিছু মানুষ আছে, তারা তো অন্যকে খারাপ বানিয়ে নিজেদের বিনোদনের খোরাক জোগায়। তাদের কাজ হচ্ছে তিলকে তাল বানিয়ে খবর ছড়ানো। তীব্র এবার চুপ। তাই আমিও তাই করেছি, নিজেকে দুনিয়ার সামনে খারাপ করেছি, যাতে খারাপ মানুষগুলো আমার কাছে না আসে। দুনিয়া আমাকে কেমন ভাবে তা জানার দরকার নেই, আমি জানি আমি কেমন। তাই সবার সামনে নিজেকে খারাপ বানিয়ে নিজের কাছে থেকে ভালো থেকেছি। সেদিন যখন অসহায় হয়ে পড়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম আসলেই মেয়েরা দুর্বল হয়। তারা নিজেদের বাঁচানোর জন্য অন্য কারো সাহায্যের আশা করে। বাস্তব জীবনে
যা কখনোই কাম্য নয় তীব্র। তাই সেদিন ঠিক করে নিয়েছিলাম নিজের নিরাপত্তা নিজেই করব। আর যে পশুগুলো আমার দিকে খারাপ নজর দিয়েছে, আমাকে দুর্বল ভেবে নিজেদের শিকার বানাতে চেয়েছে, তাদের যোগ্য জবাব দেব। আর তাতে আমাকে হেল্প করেছিল রিদম, কিন্তু তবুও সাহস জোগাড় করতে পারিনি। কিছুক্ষণ চুপ থাকে দূর, তারপর আবার বলে, তারপর শুনেছিলাম নেশা করলে নাকি ভয় থাকে না, নিজের অপূর্ণ বাসনা না পাওয়ার কষ্ট ভুলে থাকা যায়। তাই ওরাই আমাকে নেশা করায় ওই ছেলেটাকে শাস্তি দেওয়ার জন্য। আর তাতে সফলও হই। উচিত শিক্ষা দিয়েছিলাম ওকে, তবে তার মাঝে নিজেকে জড়িয়ে গিয়েছিলাম নেশায়। ধীরে ধীরে নেশার মাঝে আমি আপনাকে খোঁজা শুরু করি বলে অট্টহাসিতে ফেটে পড়ে দূর। আপনি ঠিক বলেছিলেন তীব্র, আসলেই ভালোবাসার নেশার ফিলিংস দেয়। তখন আপনার ভালোবাসার নেশায় ছিলাম, আর সেটা যখন আপনি কেড়ে নিয়ে চলে গেছেন, তখন মদের নেশায় কাটিয়েছি। শুধু পার্থক্য একটাই, এই নেশা আমাকে আপনাকে ভুলতে দেয়নি, কিন্তু আমি চাই তীব্র আপনার নেশায় এই নেশাকে ভুলে যেতে। একরাশ মায়া নিয়ে তীব্রের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। তীব্র কিছু বলার ভাষা নেই। তুরের চাহনির গভীর অন্তরিক্ষে হারিয়ে গেছে। মুগ্ধ নয়নে দেখছে ওকে। নিজের প্রশ্নের প্রত্যুত্তর না পেয়ে তুর ডুকরে কেঁদে ওঠে। আমি কাউকে সাফাই দিই না তীব্র, কিন্তু আজ আপনাকে নিজের সাফাই দিতে ইচ্ছে করছে তীব্র। বিশ্বাস করুন, আপনি যাকে রেখে গিয়েছিলেন, আমি সেই তুরই আছি। নিজেকে শুধু আপনার আমানত হিসেবে রেখেছি। তার প্রমাণ দেখবেন তীব্র। মাথা নাড়িয়ে অসম্মতি জানায় তীব্র। প্রমাণ দেখার প্রশ্ন তখন আসে যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, কিন্তু তুরের কোনো কিছু নিয়ে তীব্র কোনোদিন সন্দিহান ছিল না, আর না আজ আছে। তাই দরকার নেই কোনো প্রমাণের। কিন্তু তুর নাছর বান্দা, সাফাই তো ও দিবেই। তাই ও ওড়নাটা মুট করে গলার নিচ থেকে সরিয়ে তীব্রের দেওয়া সেই বাইটের স্থানটা দৃশ্যমান করে। সকালে চুল দিয়ে ঢেকে থাকার কারণে দেখেনি তীব্র, কিন্তু আফসা আলোয় জায়গাটা দেখে শিউরে ওঠে তীব্র। চোখ সরিয়ে নেয়, কিন্তু পরক্ষণে আবার চোখ দেয় সে জায়গায়। ভয়ঙ্কর ক্ষত, তাতে আলতো করে হাত বুলাতেই ব্যথায় গঙ্গিয়ে ওঠে তুর। বোঝাই যাচ্ছে ধারালো ব্লেড বা ছুরির কারণে ক্ষতটা বছরের পর বছর ধরে তাজা। তুর নিস্তেজ কণ্ঠে আলতো হেসে বলল, আপনি বলেছিলেন না আপনার বন্দিনীর যেন এই দাগ না মেটে, তাই আমিও মিটতে দেইনি তীব্র। খুব যত্ন করে রেখেছিলাম এর জন্য। আপনি যদি ফেরেন, আর দেখুন আপনি ঠিক ফিরেছেন, শুধু আপনার তুর আগের মতো নেই। যে আমার ছিল তা চিরকালই আমার থাকবে। তা যা কিছুই হোক না কেন, আমার তুর আগে যেমন আমায় ভালোবাসতো, আজও তাই। তোমার কথা আমি কেন শুনবো? তীব্র কারো কথা শোনে না, শুধু নিজের কথা ছাড়া।